স্মরণ করছি আমার সহযোদ্ধা যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যে 5 জন সাংবাদিক ভাই, তাদেরকে বিশেষ করে আজকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সংক্ষিপ্ত জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়ে আমাদের এই আয়োজন, সেই আয়োজনটা মূলত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অবদান শীর্ষ। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, এই আন্দোলনটা মূলত গড়ে উঠেছে মূলত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অবদানের কারণেই। দুনিয়া কাঁপানো যে জুলাই বিপ্লব এবং দুনিয়াবাসীকে এই যে বিপ্লবের সম্পর্কে যে তথ্য দেয়া, এটা সবার আগে করেছে আমার এই মাল্টিমিডিয়া সাংবাদিক ভাইয়েরাই। এবং এই বিপ্লবের যদি বলা হয় গণমাধ্যমের অবদান, এর 95% অবদানে বলতে হবে মাল্টিমিডিয়া সাংবাদিকদের। দায়িত্বশীল মাল্টিমিডিয়া সাংবাদিক অ্যাসোসিয়েশন নেতাদের থেকে বলা হয়েছে তাদের স্বীকৃতির ব্যাপারে, যে মাল্টিমিডিয়া সাংবাদিকদের অবদানের স্বীকৃতি। আসলে আমি এখানে যাদেরকে দেখছি সবাই কিন্তু আমার সহকর্মী। সবাইকে আমি যাদেরকে মাঠে দেখছি, আন্দোলনে যারা গুলির মুখে দাঁড়িয়েছে, টিয়ারশেল খেয়েও তারপরেও রিপোর্টিং করেছে, লাইভ দিয়েছে, আমার কাছে মনে হয় না সেটার স্বীকৃতির আর কোনো দরকার আছে। সারা পৃথিবীতে এই যে ঘটনার বিস্তারিত বিবরণ, বর্ণনা এবং যে প্রকাশ, তারাই সারা পৃথিবীকে এই আন্দোলনের স্বীকৃতি দিয়েছে এবং তাদের স্বীকৃতির জন্য তারা নিজেরাই যথেষ্ট। আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আরও অর্গানাইজ করার জন্য সাংবাদিক সংগঠন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, সরকার সেটুকু ব্যবস্থা নেবেন। এবং সরকারের যে আজকে অন্তর্বর্তী সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম ভাই, উনি বরাবরই সাংবাদিক বান্ধব এবং উনি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমি ওনার কাছে আবেদন করব, মাল্টিমিডিয়া সাংবাদিকদের যে ছোট ছোট যে আবদার, খুব বেশি আবদার আমি দেখিনি এখন পর্যন্ত, একদম মিনিমাল আবদারগুলো সেখানে এসেছে, সেগুলো আমার মনে হয় শফিক ভাইয়ের পক্ষে মানা খুবই সহজ এবং এগুলো বাস্তবায়ন করে দেওয়া খুব একটা কঠিন কাজ না। এখানে মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য আসলে কোনো অফিস নাই। যে জিনিসটা শুনলাম, এখানে আবদুল্লাহ ভাই এসেছেন, আমার কাছে মনে হয় আবদুল্লাহ ভাই চাইলেই মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য একটা বসার ব্যবস্থা করে দিতে পারেন, বা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বা আরও যারা সাংবাদিক সংগঠন আছেন তারা চাইলে মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য একটি বসার ব্যবস্থা করে দিবেন। আমি সরকার এবং সাংবাদিক সংগঠনগুলোকে বলবো এই ব্যাপারে আপনারা একটু দৃষ্টি দিবেন। প্রিয় উপস্থিতি, গণমাধ্যমের যে বিগত 15 বছর যে ফেসিবাদ, এটা আমরা যদি বর্ণনা করি, গণমাধ্যম আসলে বাংলাদেশের জন্য কখনোই কাজ করেনি। এই যে বাংলাদেশের গণমাধ্যম, বিশেষ করে যদি 15 বছর মোটা তাকে ধরি আর বৃহৎভাবে ধরি যে 54 বছর, বাংলাদেশের কিছু গণমাধ্যম এমন কিছু ব্যক্তির হাতে, প্রতিষ্ঠানের হাতে চলে গিয়েছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেন এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করতেন। তারা মূলত কাজ করতেন দিল্লির হয়ে। স্পষ্টভাবে বললে তারা দিল্লির পারপাস সাফ করার জন্য বাংলাদেশের গণমাধ্যমের দায়িত্ব নিয়েছেন, গণমাধ্যমের মালিক হয়েছেন, সাংবাদিক হয়েছেন। এবং ওই দোসর গোষ্ঠীগুলো এখনো সক্রিয়। এই জায়গা দিয়ে এই জায়গাটা সম্পূর্ণভাবে আপনার মাল্টিমিডিয়া সাংবাদিকেরা এই জায়গা থেকে বিরত ছিলেন, কারণ তাদের এখানে নিউজ সেন্সর করার কোনো সুযোগ ছিল না। মাল্টিমিডিয়া সাংবাদিকরা যা দেখতেন তা প্রকাশ করতে পারতেন এবং এখানে সেন্সরের সুযোগটা যাতে কম, দিল্লির প্রভাবটা মাল্টিমিডিয়া সাংবাদিকদের উপরে অনেক কম এবং এখানে নাই বললে চলে। আমি এই জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকে সবসময় আমার আপন মনে হয় এবং তাদেরকে মনে হয় একমাত্র পবিত্র আত্মার সাংবাদিকতা করে তারা। এবং আমার মনে হয় তাদের সাংবাদিকতাটা সবসময় নিরপেক্ষ হয় এবং এটা আনবায়াসড হয়। প্রিয় উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, যদি আমরা বাংলাদেশের সাংবাদিকতাটা দেখি মোটা থেকে, এখানে মূলত হচ্ছে
একদম একদম যদি আমরা বঙ্গভঙ্গ আন্দোলন থেকে দেখি যে 1911 সাল এবং বঙ্গভঙ্গ আন্দোলনের শুরুটা প্রেক্ষাপটটা 1905 সাল, দেখবেন আমাদের এই জায়গায় যে রিপোর্টিংটা হয়েছে মূলত এটা হচ্ছে কলকাতার প্রভাবে। এখানে মূলত কলকাতাকে সবসময় স্টাবলিশ করার জন্য কিছু মানুষ এখানে গণমাধ্যমের দায়িত্ব নিয়েছিলেন এবং এই প্রভাবটা এখনো বিদ্যমান। এই প্রভাবটা এত বেশি শক্তিশালী, তারা এখনো সংঘবদ্ধভাবে বেঙ্গালুর থেকে, দিল্লি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এখানে রিপোর্টিং করে এবং তারা এখনো বিশ্বাস করে পলাতক দল, শিশু হত্যাকারী দল এখনো আবার এই দেশে দায়িত্ব নেবেন এবং তারা আবার আগের মতো প্রপাগান্ডা করবেন। এবং তারা ইদানিং কিছু সংগঠনকে দায়িত্ব দিয়েছেন, বিশেষ করে যদি একদম স্পষ্টভাবে বলি, যারা 2013 সালে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছেন গণমাধ্যমের মাধ্যমে, অ্যাক্টিভিজমের মাধ্যমে, সেই সমস্ত শাহবাগী চক্র বাংলাদেশে আবার সক্রিয় হয়েছে। তারা রাজনৈতিক অরাজনৈতিক ব্যানার ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা তরুণ প্রজন্ম এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, যারা 2013 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আন্দোলন করেছেন, শাপলা চত্বরে গণহত্যা সংগঠিত করেছেন এবং এই গণহত্যার বৈধতা দিয়েছেন, বাংলাদেশে আপনাদের বিচার আমরা করে ছাড়ব। এবং আপনারা যদি কোনো নামে বেনামে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অস্থিতিশীল করতে চান, আপনাদের সাথে আমাদের মোকাবেলা হবে রাজপথে। এবং আপনাদেরকে রাজপথে মোকাবেলা করার জন্য যত শক্তি ব্যয় করার প্রয়োজন হয়, আমরা তরুণ প্রজন্ম ততটুকু শক্তি ব্যয় করব। কোনোভাবেই বাংলাদেশে আপনারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবেন আর আমরা জীবিত থাকবো, তা হতে দেয়া হবে না। আমি এই জায়গায় মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকে অনুরোধ করব, আপনারা চোখ কান খোলা রাখবেন। কিছু লোক দিল্লি থেকে ফান্ডিং পেয়েছে, ওই শেখ হাসিনা এবং তার কিছু দোসর দিল্লি বসে বসে ফান্ডিং করছে। তারা বাংলাদেশে সামাজিক আন্দোলন গড়ে তুলছে, অরাজনৈতিক ব্যানারে আন্দোলন গড়ে তুলছে। তারা মূলত 2013 সালে ওই শেখ হাসিনার দোসর, ওই দিল্লির দোসর। তাদের ব্যাপারে আপনাদের রিপোর্টিং আশা করি বাংলাদেশকে আগামীতে নতুন একটি পথ দেখাবে এবং আপনাদের এই অনুসন্ধানী রিপোর্টিং এবং আপনাদের এই নিরপেক্ষ রিপোর্টিং বাংলাদেশকে এই দিল্লির দোসর মুক্ত করবে। আমি আমার এই কথা বলে আজকে সকল যারা উপস্থিত ছিলেন, যে আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকেলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।